হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা এসএলএসটি প্রিলিমিনারি টেস্ট তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, একটা বিষয়, সেটা হলো আমাদের সংবিধান এবং আমাদের শাসন ব্যবস্থা। এর প্রথম ক্লাসটা আজকে শুরু করব। অসম্ভব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। যাদের কাছে বিষয়টা একেবারেই নতুন তারা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে, প্রত্যেকটা ক্লাসই তাই করবে। তো এখানে যেহেতু একেবারে প্রথম ক্লাস, সেজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক কিছু নতুন জিনিস এখানে আসবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, এটা আমি ওপেন টু অল রেখেছি এই কারণ অনেকেই কিন্তু পরে অ্যাডমিশন নেবেন, তো তাদের ক্ষেত্রে প্রথম থেকে ক্লাসটা না জানলে সেটা কিন্তু একটা বিরাট বড় গ্যাপ থেকে যাবে, সমস্যা থেকে যাবে। তো আমি সেটা চাই না একেবারেই, এই কারণে আজকে আমি লাইভ ক্লাসটা ওপেন টু অল রেখেছি প্রত্যেকের জন্য। তো এটা আমি শুরু করব। প্রথমত আমরা বলছি কি সংবিধান। সংবিধান, আমাদের সংবিধান, যেটা ইংলিশে আমরা বলি কনস্টিটিউশন, এটা কি জিনিস? খায় না মাখে। আমরা জানি একটা বই আছে, বিশাল মোটা একটা বই, সেটাকে আমরা সংবিধান বলি। তাতে না জানি কি হিজিবিজি লেখা আছে এবং সেটা নিয়েই সব কিছু চলে। আমাদের কোর্ট কাছারি যে সমস্ত হয় সব কিছু আমাদের এই সংবিধানটা মেনে হয়, আমাদের সংবিধানটা মেনে সব কিছু হয়। আমরা এর গুরুত্বটা ঠিক অনুধাবন করতে পারি না। একটা দেশ তখনই একটা দেশ, একটা পরিপূর্ণ দেশ, একটা স্বাধীন সার্বভৌম দেশ, যখন সেই দেশের একটা নির্দিষ্ট সংবিধান থাকবে। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো 1947-এ, 15ই আগস্ট স্বাধীনতা লাভ করলো, কিন্তু সংবিধান পেল কবে? আমাদের সংবিধানটা পেল কবে? সংবিধান বলবৎ হওয়া শুরু হচ্ছে জানুয়ারি 26, 1950। জানুয়ারি 26, 1950 সংবিধানটা বলবৎ হচ্ছে, অর্থাৎ সংবিধানে যা যা লেখা থাকবে সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেগুলো আমাদের মেনে চলতে হবে, সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই সময় থেকে। কিন্তু সংবিধান লেখা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল নভেম্বর 26। আচ্ছা, আমি ক্লাস যখন করাবো তখন কেউ মাইক্রোফোন অন করবেন না। আমি আবারও বলছি, ভিডিও অডিও প্রত্যেকে অফ রাখবেন। আমি যখন বলবো প্রশ্ন করতে তখনই করবেন, বা বলতে তখনই করবেন, তার মাঝে করবেন না। 26শে নভেম্বর 1949-এ অলরেডি এটা লেখা কমপ্লিট হয়ে গিয়েছিল। এটা অ্যাক্টিভ হলো জানুয়ারি 26, 1950 থেকে। তো আমরা বলছি এটা সংবিধান ইত্যাদি ইত্যাদি। কি আছে তার মধ্যে? কি এমন আছে এর মধ্যে? কি আছে এর মধ্যে? অজস্র অসংখ্য নিয়মকানুন লেখা আছে। আমাদের ভারতবর্ষটা কিভাবে চলবে, আমাদের শাসন ব্যবস্থাটা কিভাবে চলবে, আমরা কি নিয়মে চলবো, সেই সমস্ত কিছু আমাদের সংবিধানেই লেখা আছে। আমরা বলতে পারি ভারতবর্ষকে কেউ যদি জানতে চায়, তার সংবিধানটা আগে জানতে হবে। কি নিয়মে ভারতবর্ষ চলে, কোন নীতিতে চলে, সেইটা কিন্তু হচ্ছে আমাদের সংবিধান। সুতরাং আমরা সংবিধান সম্পর্কে আমাদের জানা অত্যাবশ্যকীয়। এবং আমাদের খুব দুর্ভাগ্য যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু মাধ্যমিক পর্যন্ত সংবিধানের কোনো কিছুই পড়ানো হয় না। এটা আমাদের দুর্ভাগ্য। ইতিহাসে খুব সামান্য থাকে, এই সংবিধান সভা সম্পর্কে ইতিহাসে কিছুটা বলা থাকে, কিন্তু পলিটি বলে বা কনস্টিটিউশন বলে আলাদা কোনো বিষয় কিন্তু আমরা পড়ি না। এটা আমাদের দুর্ভাগ্য। যাই হোক, যারা পরবর্তীতে পড়ে এসেছেন তারাও এটা পড়ে অনেক কিছু জানার এবং বাস্তবিক সম্পর্কে আমরা বাস্তবের সাথে রিলেট করতে পারি বিষয়টা। আমাদের যে পলিটিক্যাল সিস্টেম, আমাদের যে পুরো পদ্ধতিতে আমরা চলি, সেটা আমাদের সংবিধানেই আছে। তো এটা জানা আবশ্যিক। এবার আমাদের সংবিধান কিছু ডিভিশন রয়েছে, কিছু ভাগ রয়েছে আমাদের সংবিধানের, সেই ভাগগুলো আমাদের জানা প্রয়োজন। তো এই যে সংবিধান আমাদের, এই সংবিধানটা কিভাবে এলো সেটা আমাদের জানতে হবে। কারা তৈরি করলেন এই সংবিধান, কিভাবে এলো এই সংবিধান, সেটা আমাদের জানতে হবে। তো গুরুত্বটা আমি বোঝাচ্ছিলাম যে আমাদের কেন সংবিধান জানাটা প্রয়োজন, সেটা আমি বলছিলাম এতক্ষণ ধরে, যে সংবিধান এই রয়েছে। এবার সংবিধান, আমাদের যে সংবিধানটা রয়েছে, আমাদের ভারতবর্ষের যে সংবিধান, সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, অর্থাৎ আমাদের সংবিধানটা হচ্ছে সবচেয়ে বড়। আমাদের সংবিধানটা হচ্ছে সবচেয়ে বড়, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল
জটিল সংবিধান, সবচেয়ে বড় সংবিধান। আমাদের সংবিধানকে আইনবিদদের স্বর্গ বলা হয়, আইনবিদদের স্বর্গ বলা হয় আমাদের সংবিধানকে। এটা এতটা বড় এবং এর মধ্যে এত কিছু রয়েছে। যখন সংবিধান তৈরি হয়ে এলো 26শে জানুয়ারি 1950, তখন তার মধ্যে আর্টিকেল বা অনুচ্ছেদ ছিল 395টা, পার্ট ছিল 22টা এবং 8টা শিডিউল বা তফসিল ছিল। এতগুলো ডিভিশন এর মধ্যে ছিল। বর্তমানে আর্টিকেল সংখ্যা, অনুচ্ছেদ সংখ্যা অনেক বেশি বেড়েছে। তো সংবিধান সেই সময়, তৎকালীন সময়ে 26শে জানুয়ারি 1950 বলবৎ হচ্ছে এবং এটা তৈরি হয়ে গিয়েছিল 26শে নভেম্বর 1949। তো এত বিস্তৃত একটা কাজ, এত জটিল একটা কাজ কারা করলেন সেটা আমাদের জানতে হবে, বা আমাদের সংবিধানটা কিভাবে এলো। সংবিধানটা যে একটা বিরাট মূল্যবান বস্তু, একটা দেশের পক্ষে অসম্ভব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা অবশ্যই বোঝাতে পেরেছি আশা করছি। এইবার এটা কিভাবে এলো, প্রথমত একটা উত্থাপন হতে হবে যে আমাদের একটা সংবিধান চাই, এরকম একটা জিনিস তো আসতে হবে। তো ব্রিটিশরা কি করতো, ব্রিটিশরা বিভিন্ন সময় বিভিন্ন আইন তৈরি করত। এটা আমরা জানি, আমরা যারা ইতিহাস একটু পড়েছি তারা জানি যে ব্রিটিশরা যখন এলো, ভারতবর্ষে এলো, প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তারা বিভিন্ন রকম আইন তৈরি করত। যেমন 1773-এ আইন আসে, রেগুলেটিং অ্যাক্ট আসে। তারপরে বিভিন্ন চার্টার অ্যাক্ট তারা 20 বছর অন্তর অন্তর আনত। তো এই সব আনতে আনতে একটা সময় 1919-এর যে আইনটা আসে সেটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড আইন। এটা আমরা ইতিহাসেও আবার পড়ব। 1919-এ একটা আইন আসে, মন্টেগু চেমসফোর্ড আইন। এবার এই আইনটা কতটা গ্রহণযোগ্য আছে সেটা জানার জন্য সাইমন কমিশন আসে। আমরা ইতিহাসে পড়েছি, কারো কারো হয়তো মনে আছে বা কারো কারো ইতিহাস বিষয় তারা জানেন যে সাইমন কমিশন ভারতে এসেছিল। সাইমন কমিশন এসেছিল, ইতিহাসের সাথে একটু রিলেটেড বিষয়টা, ইতিহাসেও আসবে, তাই একটু ডিটেলসেই বলছি। সাইমন কমিশন ভারতে আসছে 1928-এ ভারতে তারা আসছে। সাইমন কমিশন তৈরি হচ্ছে 1927-এ, লন্ডনে তৈরি হচ্ছে, এবং 1928-এ সাইমন কমিশন ভারতে আসছে। কেন আসছে? এটা দেখতে যে 1919-এর যে আইনটা হয়েছিল সেটা কি এখনো পর্যন্ত রাখার যোগ্য, নাকি সেখানে কিছু পরিবর্তন করতে হবে, কি করতে হবে না করতে হবে, সেটার জন্য সাইমন কমিশন ভারতে পাঠানো হয়েছিল। এটা একটা কমিশন ছিল, অর্থাৎ এখানে অনেক সদস্য ছিলেন। সাইমন কমিশনে মোট 7 জন সদস্য ছিলেন, কিন্তু তার মধ্যে একজনও ভারতীয় ছিল না। এই কারণে ভারতীয়রা সাইমন কমিশনকে বয়কট করা শুরু করে, যে ভারতবর্ষের জন্য আইন তৈরি করতে এসেছো তোমরা, ভারতের জন্য আইন তৈরি হবে, অথচ একজনও ভারতীয় সদস্য সাইমন কমিশনে নেই। এটা বলা হলো, এটা মানে ভারতীয় যারা লিডার ছিলেন, যারা বিভিন্ন দলের নেতা, সকলে সাইমন কমিশন বয়কট করলো, কারণ সাইমন কমিশনে একজনও ভারতীয় ছিল না। ইংরেজরা কি বলল? ইংরেজরা বলছে তোমাদের সংবিধান করার যোগ্যতাই নেই, ভারতীয়রা সংবিধান তৈরি করতেই পারে না, তারা আইন সংক্রান্ত বিষয়ে কিছু জানে না, করতেই পারে না। এইভাবে চরম অপমান করলো যে এই বিষয়ে। এবার সাইমন কমিশনের প্রতিবাদে নানান রকম মিটিং মিছিল হয়েছিল, এবং সেখানে আমরা পরবর্তীকালে দেখব লালা লাজপত রায়কে এখানে লাঠিচার্জ করা হচ্ছে, পরে তিনি মারা যাচ্ছেন। যাই হোক, তো সাইমন কমিশন একটা বিরাট ঘটনা ছিল, এটা আমি বলতে চাইছি। সাইমন কমিশন একটা ঘটনা ছিল। এইবার সাইমন কমিশনের পরিপ্রেক্ষিতে, ওই যে অপমান করলো ইংরেজরা, তার পরিপ্রেক্ষিতে নেহেরু রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে মতিলাল নেহেরু, অর্থাৎ জওহরলাল নেহেরুর পিতা মতিলাল নেহেরু, তার নেতৃত্বে একটা কমিটি তৈরি হলো, যেখানে বলা হলো যে ভারতের সংবিধান একটা রচনা হবে এবং সেখানে কিছু জিনিস ঠিক হবে, এরকম একটা বলা হলো। এটা নিয়েছিল নেহেরু রিপোর্ট। তো নেহেরু রিপোর্ট ঠিকঠাক হয়নি। নেহেরু যে সমস্ত ওই সময় মতিলাল নেহেরু যেগুলো দাবি রেখেছিল সেগুলো মানার যোগ্য ছিল না, কারণ সেখানে স্বাধীনতার কথা বলা ছিল না, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, ইতিহাসের ডিটেলসে আমরা এখন যাব না। সাইমন কমিশন এলো, সেটাকে সারা ভারতবাসী বয়কট করলো এবং নেহেরু রিপোর্ট আনলো, কিন্তু নেহেরু রিপোর্টটা খুব একটা গ্রহণযোগ্য হয়নি, খুব একটা ভালো ছিল না। তো সংবিধানের ইতিহাসে এটা একটা ঘটনা, কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটছে। মানবেন্দ্রনাথ রায়, এম এন রায়, উনি 1934 সালে বলছেন যে আমাদের একটা স্বাধীন সংবিধান থাকা প্রয়োজন। এটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে
প্রথম সংবিধানের ধারণাটা বা উত্থাপনটা কে করেছিলেন সেটা কিন্তু এই এম এন রায়ের কথা বলা হয়, মানবেন্দ্রনাথ রায়ের কথা বলা হয়। তিনি প্রথম বলেছিলেন যে ভারতবাসীর জন্য একটা অবশ্যই সংবিধান থাকার প্রয়োজন আছে, তিনি এটা বললেন। এবার তখন তো আর কিছু এখানে ব্যবস্থা হলো না। এরপর পরের বছর 1935-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস বলছে যে আমাদের একটা সংবিধান থাকা প্রয়োজন আছে, এরকম একটা উত্থাপন তারা করছে। এখানেও সেরকম কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হচ্ছে কখন? ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন, মন্ত্রী মিশন বাংলাতে আমরা যেটা বলি, মন্ত্রী মিশন। মন্ত্রী মিশন ভারতে পাঠাচ্ছে ইংরেজরা, অর্থাৎ ব্রিটেন থেকে তারা ভারতে আসছে। ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশন 3 জন সদস্য ছিলেন, তারা ভারতে আসছে 24শে মার্চ 1946। 24শে মার্চ 1946 ক্যাবিনেট মিশন ভারতে আসছে। এবং এই যে ক্যাবিনেট মিশন এসেছিল, এই যে মন্ত্রী মিশন এসেছিল, যেটা সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট থেকে এসেছিল, তো সেখানে তারা ভারতীয়দের সাথে প্রচুর বৈঠক করছে, মিটিং করছে। তারপরে সেখানে তারা বলছে যে ভারতের সংবিধান রচনার জন্য একটা সংবিধান সভা তৈরি হবে। অর্থাৎ এই যে সংবিধানটা আসছে, এই সংবিধানের তৈরির জন্য যারা সংবিধান তৈরি করবেন, অর্থাৎ যেটাকে বলছি আমরা গণপরিষদ, যেটাকে বলছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেইটা তৈরি করা হবে, এটা বলছে ক্যাবিনেট মিশন। তাহলে বিষয়টা কি হলো? ক্যাবিনেট মিশন এটা ব্রিটেনের পার্লামেন্ট থেকে সরাসরি এরা আসছে, ভারতীয়দের সাথে বৈঠক করছে এবং সেখানে ঠিক হচ্ছে যে একটা সংবিধান সভা তৈরি হবে, যারা কিনা আলাপ আলোচনার মাধ্যমে যেমন করে হোক তারা একটা সংবিধান তৈরি করবে এবং অবশ্যই সেটা ভারতীয়রা তৈরি করবে, ভারতের সংবিধান তৈরি হবে, এটা বলছে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন আসছে 24শে মার্চ 1946 সালে। তো এটা নিশ্চিত হয়ে গেল যে ভারতীয়রা তাদের জন্য একটা সংবিধান তৈরি করবে। এটা নিশ্চিত হলো কোথায়? এটা নিশ্চিত হলো ক্যাবিনেট মিশন প্ল্যানে বা মন্ত্রী মিশন যখন ভারতে এলো তখন এটা ঠিক হলো যে একটা সভা বসবে, তারা সংবিধানটা তৈরি করবে, যেটাকে আমরা বলছি গণপরিষদ। তো এরা আমাদের সংবিধান রচনা করবে। এখন এই গণপরিষদে যারা আসবে তারা কারা? তাদেরকে নিশ্চয়ই বিশিষ্ট ব্যক্তি হতে হবে, তাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে। তো এই সময় যারা কিনা গণপরিষদে যাদেরকে পাঠানো হলো তারা কিন্তু সাধারণ মানুষের ভোটে আসেননি, এখন আমরা কাদেরকে পাঠাই পার্লামেন্টকে আইন তৈরি করার জন্য? কাদেরকে পাঠাই? ভোট দিয়ে। বিভিন্ন নেতামন্ত্রীকে আমরা কেন ভোট দিই? কারণ তারা যেন আমাদের জন্য আইনটা তৈরি করতে পারে, আমরা সরাসরি ভোট দিই। কিন্তু তখন যে গণপরিষদরা তৈরি হলো সেটা সরাসরি ভোটের দ্বারা হয়নি। তাহলে কি হয়েছিল? প্রথমে আমরা এই বিষয়টা জেনে নেব। গণপরিষদ অর্থাৎ যারা আমাদের জন্য সংবিধানটা তৈরি করছে সেটাকে আমরা বলছি গণপরিষদ। এদেরকে আমরা কিভাবে, এরা কোথা থেকে এলেন? কারা এরা? এরা ছিলেন মোট 389 জন মোট সদস্য গণপরিষদের ঠিক হলো যে থাকবেন। এরা 296 জন, 389-এর মধ্যে 296 জন হবেন ব্রিটিশ ভারতে, যাদেরকে প্রাদেশিক সভা থেকে নির্বাচিত করা হবে। অর্থাৎ তারা সরাসরি মানুষের ভোটে আসবেন না, প্রাদেশিক সভা, অর্থাৎ এখন যেমন রাজ্য থেকে নির্বাচিত হয়ে যাচ্ছেন সেরকম এক একটা জায়গা থেকে এক একজন নির্বাচিত হয়ে আসবেন। যারা নির্বাচিত সদস্য তারা নির্বাচিত করে পাঠাবেন। অর্থাৎ এখন যেমন রাজ্যসভাতে ভোট হয়, এখন রাজ্যসভাতে ভোটটা কীরকম হয়? আমরা রাজ্যে যাদেরকে ভোট দিয়ে পাঠাচ্ছি, রাজ্যের যে বিধানসভা, সেইখান থেকে বিধানসভায় যারা নির্বাচিত তারা নির্বাচন করে পাঠাচ্ছেন রাজ্যসভাতে কারা যাবেন। অর্থাৎ এখানে মানুষ সরাসরি ভোট দিচ্ছে না। তো এখানে এই যে 296 জন হলো, এরা মানুষের ভোটে সরাসরি আসছেন না, এরা প্রাদেশিক থেকে নির্বাচিত। আর 93 জন এরা হচ্ছে প্রিন্সেলি স্টেট। তখন বিভিন্ন রকম প্রিন্সেলি স্টেট ছিল, আমরা জানি ব্রিটিশদেরই অধীনে প্রিন্সেলি স্টেট ছিল। প্রিন্সেলি স্টেট কিছুটা স্বাধীনতা ভোগ করত, একজন সেখানে রাজা থাকতেন এবং তাদের প্রজারা থাকতো, যেগুলোকে বলা হয় প্রিন্সেলি স্টেট। সেরকম
93টা প্রিন্সেলি স্টেট ছিল এবং 296 জন পরোক্ষভাবে নির্বাচিত সদস্য ছিলেন, যারা এই মোট টোটাল হলেন 389 জন। এরা আমাদের সংবিধানটা তৈরি করবেন, এবার এর মধ্যে কারা ছিলেন? এর মধ্যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন, জওহরলাল নেহেরু ছিলেন, বল্লভভাই প্যাটেল ছিলেন, রাজেন্দ্র প্রসাদ ছিলেন, আরও অসংখ্য মানুষের মধ্যে ছিলেন বিখ্যাত, যারা স্বাধীনতা সংগ্রামে ছিলেন এবং যারা এই আইন সংক্রান্ত বিষয়ে যথেষ্ট যাদের জ্ঞান ছিল, তারা এই গণপরিষদে গেলেন। কেউ ইনডাইরেক্টলি নির্বাচিত হয়ে, আবার কেউ প্রিন্সেলি স্টেট থেকে, প্রিন্সেলি স্টেটের প্রতিনিধি। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ছিল, তারা কিন্তু এই গণপরিষদে তারা যায়নি, তারা বয়কট করেছিল গণপরিষদ। যাই হোক, বিভিন্ন প্রশ্ন আসে এখান থেকে, আমি এখনই এগুলো বলে দিচ্ছি, খুব ভালো করে রিভিশন শুনে নিলেও কিন্তু এখান থেকে অনেকগুলো জিনিস তৈরি হয়ে যাবে। তো এই হলো আমাদের গণপরিষদ গঠনের ইতিহাস এবং আমাদের সংবিধান তৈরির একটা খুব ছোট্ট ইতিহাস। এবার আমরা বিষয়টা দেখব, আরও ভালো করে জানব। এবার এখানে এরা নির্বাচিত হয়ে গেছেন, পরে মুসলিম লীগ এখান থেকে বেরিয়ে যায়, সদস্য সংখ্যা 299 হয়ে গিয়েছিল, মুসলিম লীগ বেরিয়ে যায় এবং তারা পাকিস্তানের দাবিতে অনড় থাকে। যাই হোক, মুসলিম লীগ এই সদস্য সংখ্যা থেকে পরে বেরিয়ে যায়, 299 জন পার্টিকুলারলি দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত। এইবার এই যে সংখ্যাটা দাঁড়ালো, যারা কিনা সংবিধান আমাদের তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন? তারা এক জায়গায় তারা মিটিং করবেন, মিটিং করে ঠিক করবেন কীভাবে তৈরি হবে। তো ফার্স্ট যে মিটিংটা হয়েছিল সেটা হলো 9 ডিসেম্বর 1946, 24 মার্চ 1946 ক্যাবিনেট মিশন আসছে এবং 9 ডিসেম্বর 1946 দিল্লিতে কনস্টিটিউশন হল যেখানে সংবিধান তৈরি হচ্ছে, কনস্টিটিউশন হল, সেখানে মিটিং হচ্ছে, ফার্স্ট মিটিং আমাদের সংবিধান সভার, আমাদের গণপরিষদের যারা আমাদের আইন তৈরি করছেন, সংবিধান তৈরি করছেন, তাদের প্রথম মিটিং কবে হচ্ছে এটা বারবার জিজ্ঞাসা করা হয়। তাদের প্রথম মিটিং হচ্ছে 9 ডিসেম্বর 1946 এবং এটা হচ্ছে দিল্লিতে কনস্টিটিউশন হলে এই মিটিংটা হচ্ছে। এবং সেকেন্ড যে মিটিংটা সেটা হচ্ছে 11 ডিসেম্বর। এরকমভাবে অনেকগুলো মিটিং হয়েছিল এবং আমাদের সংবিধান আলটিমেটলি তৈরি হয়েছিল 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। এই 9 ডিসেম্বর থেকে একেবারে ফাইনালি সংবিধানটা তৈরি করতে 2 বছর 11 মাস 18 দিন বা প্রায় 3 বছর সময় লেগেছিল এই সংবিধানটা তৈরি করতে। এইবার সংবিধান তৈরি করতে গেলে তো সকলে মিলে এক জায়গায় বসে আলোচনা করে এরকম তো সংবিধান হয় না, কতগুলো আলাদা আলাদা কমিটি তৈরি হলো এবং সেই এক একটা কমিটি এক একটা বিষয়ে দেখভালের জন্য, এক একটা বিষয়ে দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে এলো। এক একটা কমিটিতে এক একজন প্রধান ছিলেন, এক একটা কমিটি এক একজন প্রধান ছিলেন। এবার কে কোন কমিটির প্রধান ছিলেন, কি ধরনের কমিটিগুলো ছিল, সেইগুলো আমাদের একটু জানতে হবে। তার আগে কয়েকটা ফ্যাকচুয়াল ইনফরমেশন বলে দিই। এই যে সংবিধানটা যেটা বলছি 2 বছর 11 মাস 18 দিন বা প্রায় 3 বছর সময় লেগেছিল, এটা তো জিজ্ঞাসা করা হয়। ফার্স্ট মিটিং যেটা বসেছিল সংবিধান সভা সংবিধান তৈরির জন্য সেটা হচ্ছে 9 ডিসেম্বর 1946। এরপরে যে ঘটনাগুলো ছিল, যে ইনফরমেশনগুলো একটু মনে রাখতে হবে আমাদের, সেটা একটু বলে দিই। সেটা কি? সেটা হচ্ছে এই যে গণপরিষদ, এর মোট 11টা অধিবেশন হয়েছিল। অধিবেশন, মিটিং নয় কিন্তু, অধিবেশন অর্থাৎ একটা সেশন। এবং প্রথমটা হচ্ছে দিল্লির কনস্টিটিউশন হলে, যেখানে উপস্থিত ছিলেন, ফার্স্ট মিটিংয়ে উপস্থিত ছিলেন 207 জন। প্রথম দিন মিটিংয়ে সকলে ছিলেন না, এখন যেমন আমাদের সংসদে প্রত্যেকে সব দিন উপস্থিত থাকে না, তখনও সেরকমই ছিল। গণপরিষদে প্রথম দিন ছিলেন 207 জন এবং টোটাল 11টা অধিবেশনে এটা হয়েছিল। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আর গণপরিষদে এরপর কয়েকটা কমিটি ছিল। কি কি কমিটি ছিল? একদম প্রথমে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, গণপরিষদের প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ সিনহা। উনি মাত্র 2 দিনের জন্য ছিলেন অস্থায়ী প্রেসিডেন্ট। যদি প্রথম প্রেসিডেন্ট জিজ্ঞাসা করা হয়
গণপরিষদের তো একজন প্রধান থাকতে হবে, একজনকে তো প্রধান দায়িত্ব নিতে হবে। তিনি দুদিনের জন্য ছিলেন সচ্চিদানন্দ সিনহা। আর পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিলেন? পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যে গণপরিষদটা তৈরি হলো তার পার্মানেন্ট প্রধান ছিলেন, পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কিন্তু অস্থায়ী ছিলেন, মাত্র দুদিনের জন্য ছিলেন সচ্চিদানন্দ সিনহা। তো যদি জিজ্ঞাসা করা হয় প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলে কিন্তু সচ্চিদানন্দ সিনহাই হবে। আর যদি জিজ্ঞাসা করা হয় স্থায়ী কে ছিলেন, সেটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর অপশানে যদি সচ্চিদানন্দ সিনহা নাই থাকে, তাহলে অবশ্যই রাজেন্দ্র প্রসাদই হবে। তো এই বিষয়টা মনে রাখতে হবে। এবার হচ্ছে এটা প্রেসিডেন্ট ছিলেন। এবার এক একটা যে কমিটি তৈরি হলো, সেই কমিটির প্রধান কে ছিলেন সেটা একটু জানতে হবে। কারণ একটা এত বড় সংবিধান তৈরি হবে, সেটা তো ওই 299 জন একসাথে বসে আলাপ আলোচনা করে হয় না। এক একটা জনকে এক একটা দায়িত্ব দিতে হবে। তো সেই জন্য এক একটা আলাদা কমিটি তৈরি হলো। কি কি কমিটি ছিল? যেমন আমরা বলি ইউনিয়ন পাওয়ার কমিটি। ইউনিয়ন পাওয়ার কমিটি এর প্রধান ছিলেন জওহরলাল নেহেরু। ইউনিয়ন পাওয়ার কমিটির প্রধান ছিলেন জওহরলাল নেহেরু। আবার ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এরও প্রধান ছিলেন জওহরলাল নেহেরু। এটা হলো ইউনিয়নের, অর্থাৎ কেন্দ্রীয়। আর প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির প্রধান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আর ড্রাফটিং কমিটি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ড্রাফট অর্থাৎ সংবিধানের একটা খসড়া তৈরি করতে হবে, সংবিধানটা ঠিক কীরকম ধাঁচের হবে সেই ড্রাফট তৈরি করবেন। সেই ড্রাফটিং কমিটি বা যেটাকে আমরা বলি খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, এর চেয়ারম্যান কে ছিলেন? এর চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই জন্যই ফাদার অফ কনস্টিটিউশন কাকে বলা হয়? বি.আর. আম্বেদকরকেই কিন্তু বলা হয় ফাদার অফ কনস্টিটিউশন। সংবিধানের নির্মাতা বা সংবিধানের প্রণেতা বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকর, কারণ উনি প্রধান খসড়াটা তৈরি করেছিলেন। সংবিধানটা ঠিক কীরকম ধাঁচের হতে চলেছে সেই ধাঁচটা ওনার কমিটি এটা নির্ণয় করেছিল এবং সেই কমিটির প্রধান উনি ছিলেন। তো এইগুলো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিটিগুলো, সেইগুলো। তো এগুলো একটু মনে রাখতে হবে, কোন কমিটিতে কে ছিলেন সেটা, আর কোন সংখ্যা কোথায় ছিল, কোথায় কি ছিল না ছিল, এইগুলো একটু গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো মনে রাখতে হবে। তো এর মধ্যে অনেক ইনফরমেশান বলেছি। এইবার আমি জিজ্ঞাসা করব যে কারো কিছু প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, প্রিন্সেলি স্টেট হচ্ছে ব্রিটিশ ভারতবর্ষে কিছু কেন প্রচুর রাজা ছিল আমরা জানি। তখন ব্রিটিশরা ওই আস্তে আস্তে মারাঠা, তারপরে মহীশূর, এদের এই সব জায়গাগুলো সব দখল করে নিল। মারাঠাদের জায়গা, মহীশূরের জায়গা, নানা রকম আরও। কিন্তু কিছু ছোট ছোট প্রিন্সেলি স্টেট ছিল, ছোট মানে বিরাট বড় এলাকা নয়, সেগুলো ছোট, অসংখ্য প্রিন্সেলি স্টেট এরকম ছিল যেখানে রাজা থাকবেন একজন এবং তাদের প্রজারাও থাকবেন। এবার ব্রিটিশরা সেখানে সরাসরি গিয়ে শাসন করছে না, তাদেরকে কিছু অধিকার দেওয়া হয়েছে, কিন্তু মূল যে নিয়ন্ত্রক সেটা ব্রিটিশরাই ছিল। কিন্তু সেখানে একজন প্রধান হিসেবে, যেমন জমিদারি ক্ষেত্রে, জমিদারি সিস্টেমে কি ছিল, একজন জমিদার থাকবেন, তারা খাজনা কালেক্ট করবেন, প্রত্যেকে তাদের প্রজাদের থেকে খাজনা কালেক্ট করবেন এবং সেই খাজনাটা দিতে হবে ব্রিটিশদের আলটিমেটলি। প্রিন্সেলি স্টেটের কী ছিল? প্রিন্সেলি স্টেটের স্বাধীনতাটা আরেকটু বেশি ছিল, বিভিন্ন ফাইন্যান্সিয়াল সিস্টেমের দিক থেকে তারা অনেক কিছু স্বাধীনতা ভোগ করতেন, কিন্তু আলটিমেটলি তারা ব্রিটিশদের আন্ডারেই ছিলেন, সরাসরি ছিলেন না, কিন্তু ইনডাইরেক্টলি ছিলেন। এবার যেমন কিছু প্রিন্সেলি স্টেটের আমরা নাম বলতে পারি, যেমন হচ্ছে জম্মু কাশ্মীরে প্রিন্সেলি স্টেট ছিল। কেন জম্মু কাশ্মীরটা বললাম? কারণ ওই আমাদের যখন লাস্ট যেটা মাউন্ট ব্যাটেন প্ল্যানে ঠিক হয়েছিল, যে ভারতের স্বাধীনতা আইনেও যেটা বলা ছিল যে ভারত একটা দেশ হবে, স্বাধীন দেশ, পাকিস্তানও একটা স্বাধীন দেশ হবে, কিন্তু যারা প্রিন্সেলি স্টেট রয়েছে তারা ভারতবর্ষে যোগ দিতে পারে, তারা পাকিস্তানে যোগ দিতে পারে, অথবা তারা স্বাধীন থাকতে পারে। এই স্বাধীনতাটা তাদের দেয়া হয়েছিল। এই যে প্রিন্সেলি স্টেটগুলো ছিল তাদেরকে এই স্বাধীনতাটা দেয়া হলো, তারা ভারতবর্ষে যোগ দিতে পারে, তারা পাকিস্তানে যোগ দিতে পারে, অথবা তারা স্বাধীন থাকতে পারে। এইবার
কয়েকটা প্রিন্সেলি স্টেট ছিল, যেমন জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের যে রাজা ছিলেন হরি সিং, তিনি বললেন আমি না ভারতবর্ষে যোগ দেব না পাকিস্তানে যোগ দেব, আমি থাকবো স্বাধীন, আমার মতো আমি থাকবো, এটা উনি বললেন। আবার জুনাগড়ের যে প্রিন্সেলি স্টেট ছিল, সেখানে তারাও বললেন যে আমরা ভারতবর্ষে যোগ দেব, আমরা পাকিস্তানে যোগ দিতে চাই। হায়দ্রাবাদ বললো আমরা স্বাধীন থাকতে চাই। এরকম কিছু কিছু ছোট ছোট প্রিন্সেলি স্টেট ছিল, খুব বড় এলাকা নয় তাদের, তারা কিছুটা স্বাধীনতা ভোগ করতো, এক্সট্রা কিছুটা স্বাধীনতা ভোগ করতো। এইগুলোকে বলা হচ্ছে প্রিন্সেলি স্টেট। এবং যখন সংবিধান তৈরি হচ্ছে তখন প্রিন্সেলি স্টেট থেকে একজন প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে, যে তোমাদের একটা প্রতিনিধি তোমরা পাঠাও। এরকম 93 জন প্রিন্সেলি স্টেট থেকে প্রতিনিধি, 93টা প্রিন্সেলি স্টেটের প্রতিনিধি সংবিধান সভাতে যোগদান করেছিল। অর্থাৎ সংবিধান তৈরির সময় তারা তাদের দাবিটা তো করতে পারে যে সংবিধানে এইটা রাখা হোক, সংবিধানে ওইটা রাখা হোক, এটা তাদের জন্য এই প্রিন্সেলি স্টেট থেকে তাদেরকে পাঠানো হয়েছিল। বোঝা গেছে? হ্যাঁ, তো এই বিষয়টা হলো এইটা। আর এই যে ঘটনা প্রবাহগুলো একটু মনে রাখতে হবে। এই অধ্যায়টাই একটু হিস্ট্রির সাথে কানেক্টেড, পুরোটাই হিস্ট্রির সাথে কানেক্টেড, আমাদের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে কানেক্টেড। আমরা যখন স্বাধীনতা সংগ্রামটা জানবো তখন আমাদের কিন্তু এই জিনিসগুলো আবারও আসবে এবং প্রত্যেকটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই যে সংবিধানের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান নয়, সংবিধান যখন আসে সেখানে 395টা অনুচ্ছেদ ছিল, আর্টিকেল ছিল 395টা, 22টা ছিল পার্ট এবং 8টা তফসিল বা শিডিউল। এগুলো এখন বেড়েছে, প্রত্যেকটাই বেড়েছে, সেগুলো আমরা জানবো, এরপরে আমরা জানবো এগুলো ডিটেলসে। কিন্তু এই ঘটনা ঘটেছিল, এটা আমাদের অবশ্যই জানতে হবে, অবশ্যই মনে রাখতে হবে যে সংবিধানের জিনিসটা, আমাদের যে সংবিধান থাকবে এটা কে কারা উত্থাপন করলেন, তারপরে সংবিধান সভা বসলো, সংবিধান সভার কটা মিটিং হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল, এগুলো অবশ্যই আমাদের জানার অধিকার আছে। এখন এখানে একটা সমালোচনা করা হয় যে সাধারণ মানুষ কিন্তু তাদেরকে পাঠাননি, যারা সংবিধান সভায় নির্বাচিত ছিলেন, এই যে 296 জন নির্বাচিত, এরা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত ছিলেন না, এরা কিন্তু যারা অলরেডি নির্বাচিত তাদের ভোটে নির্বাচিত হয়ে সংবিধান সভাতে গিয়েছিলেন সংবিধান তৈরির জন্য। যাই হোক, একটা সংবিধান আমাদের ফাইনাল হয়ে গেল নভেম্বর 26, 1949 ফাইনাল হয়ে গেল এবং সেটা সমস্ত কিছু বলবৎ হয়ে গেল 26শে জানুয়ারি 1950। এই দিন, এই জন্য আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, কারণ সাধারণ মানুষের উদ্দেশ্যে এই দিন সংবিধানটা উৎসর্গীকৃত হলো। তো এই বিষয়টা মনে রাখতে হবে, অতি গুরুত্বপূর্ণ বিষয়। এইবার আমাদের যে সংবিধান, আমি প্রথমে যেমন তখন বললাম, আমাদের সংবিধান হচ্ছে একটা অসম্ভব জটিল সংবিধান। এত জটিল, এত বড় সংবিধান অন্য কোনো দেশে কোথাও পাওয়া যায় না। এবং আমাদের যে সংবিধান লেখা হলো, এটা তো একেবারে যারা প্রতিনিধি ছিলেন তাদের পুরোপুরি যে মস্তিষ্ক প্রসূত, তারা একদম সব কিছু নিজেদের মস্তিষ্ক থেকে বের করেছেন, এরকম ছিল না। 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন, 1935-এ যে ভারত শাসন আইন আসে, এই আইন থেকে সবচেয়ে বেশি জিনিস আমাদের মূল সংবিধানে নেওয়া হয়েছে। অনেক জিনিস এখান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই আইনে যা বলা ছিল তার থেকেই সবচেয়ে বেশি জিনিস আমাদের সংবিধানে নেওয়া হয়েছে বা রাখা হয়েছে। আর কিছু কিছু বিদেশিদের সংবিধান থেকে আমাদের সংবিধানে রাখা হয়েছে, বিদেশি সংবিধান থেকে। এরা যারা সংবিধান রচনা করলেন, এই বি আর আম্বেদকর বা জওহরলাল নেহেরু বা বল্লভভাই প্যাটেল, এই যে এরা সদস্য ছিলেন, এদের অধিকাংশই ছিলেন, প্রত্যেকেই কিন্তু আইন সম্পর্কে জানতেন। তারা বিদেশে গিয়ে নানা আইন বিষয়েই তারা পড়াশোনা করে এসেছিলেন। তো এরা আইন সম্পর্কে এত বেশি বিশেষজ্ঞ এই কমিটিতে ছিল, যে কারণে আমাদের সংবিধানটা এত জটিল হয়ে পড়েছে। নানান দেশ থেকে নেওয়া হয়েছে সব জিনিসপত্র, কোথা থেকে কি নেওয়া হয়েছে জিজ্ঞাসা করা হয়। যেমন ব্রিটেনের সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে। আমাদের যে পার্লামেন্টারি সিস্টেমটা কি, এটা যদি অধিকাংশ দেশেই প্রচলিত, এই পার্লামেন্টারি সিস্টেম, এটা ব্রিটেনেরই উদ্ভাবন, যে একটা পার্লামেন্ট থাকবে। যেমন আমাদের পার্লামেন্ট আছে, পার্লামেন্টে কারা থাকে, যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি তারা থাকে। তাদের কাজটা কি হয়? তাদের কাজ হয় আইন তৈরি করা
এবং সেই আইনটা যে সরকার রয়েছে শুধু সে পাশ করলেই হয় না, অধিকাংশ জনকেই সেখানে স্বাক্ষর দিতে হয়, পাশ করাতে হয়, তবে তারা আইনটা তৈরি করতে পারে। এই যে সিস্টেম, পার্লামেন্ট থাকবে, পার্লামেন্টে যারা প্রতিনিধি তারা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবেন, তারা তাদের জন্য আইন তৈরি করবেন এবং আমাদের দেশটা চলবে। এই যে সিস্টেমটা, এই পার্লামেন্টারি সিস্টেমটা কিন্তু ব্রিটেনের উদ্ভাবন, ব্রিটেন এটা তৈরি করেছে এবং ব্রিটেন থেকে এটা আমরা নিয়েছি। আর কি, রুল অফ ল, রুল অফ ল অর্থাৎ আইনের শাসন, আইনের শাসন অর্থাৎ এখানে কোনো ব্যক্তির শাসন চলবে না, আইন যা বলবে সেইভাবেই কিন্তু শাসনটা চলবে, সেইভাবেই শাসন ব্যবস্থা চলবে, সেইভাবেই অ্যাডমিনিস্ট্রেশন চলবে, আইন যা বলবে সেটাই সেরা। এই কারণে আমাদের দেশে কিন্তু সংবিধান হচ্ছে সবার উপরে, সংবিধান সবার উপরে, আমাদের যে সংবিধান এটা কিন্তু সবার উপরে, সংবিধানের উপরে কেউ কিছু বলতে পারে না, সংবিধান যেটা বলবে সেটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। এবং সংবিধানের রক্ষাকারী এবং ব্যাখ্যাকারীকে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট ফাইনালি যেটা বলে সেটাই কিন্তু এই জন্য আমরা দেখি ফাইনাল। সুপ্রিম কোর্ট একটা রায় দিল মানে সেটা ফাইনাল হলো, কেন? কারণ সুপ্রিম কোর্ট সবার উপরে এবং এই আমাদের সংবিধান যেভাবে বলবে, যেভাবে বলেছে, সুপ্রিম কোর্টকে কিন্তু সেইভাবেই চলতে হয়। সুপ্রিম কোর্ট নিজের মতো বা সুপ্রিম কোর্টে যারা বিচারপতি তারা নিজের মতো চলতে পারেন না, আমাদের সংবিধান যা বলছে সেইভাবে চলতে হয়। এই জন্য সংবিধান হচ্ছে সবার উপরে। তা আইনের শাসন কোনো ব্যক্তির শাসন নয়, ব্যক্তি যা বলবে সেরকম নয়, আইনের শাসন হবে, এটা এসেছে ব্রিটেন থেকে। পার্লামেন্টারি সিস্টেম এসেছে ব্রিটেন থেকে, রুল অফ ল এসেছে ব্রিটেন থেকে। আর কি কি ব্রিটেন থেকে আমরা নিয়েছি? ল মেকিং প্রসেস, ল মেকিং প্রসেস অর্থাৎ আইন তৈরির যে পদ্ধতি, কি পদ্ধতিতে আইন তৈরি হয়, যেটা আমরা এইমাত্র একটু আগে বললাম, কি পদ্ধতিতে আমরা আইন তৈরি করি। একটা আইন তৈরি হলে কি পদ্ধতিতে সেটা তৈরি হয়। প্রথমত পার্লামেন্টে দুটো কক্ষ আছে, আমরা জানি পার্লামেন্টে দুটো কক্ষ আছে, দুটো ডিভিশন আছে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। এটা হচ্ছে পার্লামেন্টের দুটো কক্ষ, নিম্নকক্ষ লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভা। আর পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে প্রেসিডেন্ট বা আমাদের যিনি রাষ্ট্রপতি। এই তিনজনকে নিয়ে, এই তিনটে অংশ নিয়ে হচ্ছে আমাদের পার্লামেন্ট। তো কি করে আইনটা তৈরি হয় তাহলে? লোকসভাতে বা রাজ্যসভাতে কোনো একটা বিল প্রথমে তোলা হলো, অর্থাৎ একটা প্রস্তাব যে আমাদের এই আইনটা তৈরি করা প্রয়োজন, আমাদের দেশের স্বার্থের নিরিখে, আমাদের দেশের স্বার্থে, দেশের নিরিখে একটা আইন আনার প্রয়োজন আছে। এটা হয় লোকসভাতে বা রাজ্যসভাতে কোনো মন্ত্রী বা যে কোনো সদস্য উত্থাপন করলেন, প্রস্তাব দিলেন যে এটা করা হোক, এই আইনটা আনা হোক। যদি উদাহরণ হিসেবে বলা যায়, ধরা যাক যে এক দেশ এক আইন, এটা এখন চর্চার মধ্যে আছে যে এরকম নাকি করা হবে আমাদের দেশে, এক দেশ এক আইন। এটা আমাদের সংবিধানেও বলা আছে, যেটাকে আমরা বলি ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ প্রত্যেকে সমান আইন হবে, বিভিন্ন রকম আইনে বিভিন্ন জন চলবে না। তো এরকম একটা প্রস্তাব ধরা যাক লোকসভাতে বা রাজ্যসভাতে উত্থাপিত হলো। শুধু উত্থাপিত হলে তো হবে না, অধিকাংশ ব্যক্তিকে সমর্থন করতে হবে যে হ্যাঁ হোক। যদি অধিকাংশ বেশি ব্যক্তি সমর্থন না করে তাহলে এটা বিলটা ল্যাপস হয়ে যাবে, সেই প্রস্তাবটা গ্রহণ করা হচ্ছে না। তো সেই প্রস্তাবটা যখন এলো তখন সেটাকে পাস হতে হয়, অর্থাৎ অধিকাংশ ব্যক্তি সেটা সমর্থন করতে হয়, অর্থাৎ ভোট দিতে হয়, ভোট দিয়ে সেটাকে সমর্থন করতে হয়, যেটাকে আমরা বলি পাস হওয়া, বিল পাস হওয়া। সেটা রাজ্যসভাতে পাস হতে হলো, যেখানে ধরে নিলাম রাজ্যসভাতে উত্থাপিত হয়েছিল, রাজ্যসভাতে পাস হতে হলো, পাস হওয়ার পর সেটা যাবে লোকসভাতে, লোকসভাতেও সেটা পাস হতে হবে, দুটো জায়গাতেই সেটা পাস হতে হবে, দুটো জায়গাতেই অধিকাংশ ব্যক্তিকে ভোট দিতে হবে সেখানে। এইবার যখনই দুটো জায়গায় পাস হলো তারপর সেটা চলে যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাজ কি? সেটাতে সই দেয়া। যেই বিলটা পাস হলো, যেই রাষ্ট্রপতি সই দিল তখনই সেটা হয়ে গেল আইন, সেটা হয়ে গেল অ্যাক্ট, সেটা আমাদের সংবিধানে চলে এলো। বোঝা গেল? ল মেকিং প্রসেসটা বোঝা গেল? অসুবিধা আছে এই সিস্টেমটা বুঝতে হবে, এটা বারবার ফিরে আসবে, প্রত্যেকটা ক্লাসে এটা ফিরে আসবে,
এটাই মূল পদ্ধতি। আমাদের যে দেশটা যেভাবে চলে সেটা কিন্তু এই পদ্ধতিতেই চলে। নতুন আইন যখনই তৈরি হবে তখনই এই হয় লোকসভাতে নয় রাজ্যসভাতে কেউ না কেউ এটা উত্থাপন করবে, সাধারণত সরকার করে বা অন্য কেউ উত্থাপন করতে পারে। ধরা যাক জম্মু কাশ্মীরে 370 ধারাটা সরানো হয়েছিল, 370 আর্টিকেল, অর্থাৎ জম্মু কাশ্মীরের আলাদা একটা মর্যাদা থাকবে, তাদের আলাদা সংবিধান থাকবে, তাদের আলাদা পতাকা থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 370 ধারা যেটা আমাদের সংবিধানে বলা ছিল, এইটাকে যদিও এটা বাদ দেওয়ার প্রসেস, এটা ল মেকিং প্রসেসের মধ্যেই পড়ে, এটা বাদ দেওয়ার প্রসেস ছিল যে এইটাকে বাদ দিতে হবে। সেই প্রস্তাবটাও কোথাও না কোথাও উঠতে হয়েছে, হয় লোকসভা নয় রাজ্যসভাতে উঠতে হয়েছে। তারপরে সেটা পাশ হতে হয়েছে, পাশ হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে গিয়ে রাষ্ট্রপতি সেটা যদি মনে করে তবে কিন্তু সেটা হচ্ছে, সেটাকে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর বলে। যাই হোক, আমি এটা অন্যদিকে চলে যাচ্ছিলাম। অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরটা আমি পরে আসবো, জটিল হয়ে যাবে না হলে। প্রথম হচ্ছে বিল কিভাবে অ্যাক্টে পরিণত হয়। এই যে বিলটা, অর্থাৎ যেটা প্রস্তাব বলছি আমরা, সেটা আইনে পরিণত হচ্ছে কিভাবে। রাজ্যসভা বা লোকসভা যে কোনো এক জায়গা থেকে যে কেউ শুরু করতে পারে, এই শুরু করলাম, এবার সেটা পাশ হতে হলো, পাশ হওয়ার পর সেটা অন্য কক্ষে চলে গেল, অন্য কক্ষে যেই পাশ হলো সেটা রাষ্ট্রপতির কাছে চলে গেল, রাষ্ট্রপতি যদি সই দেয় তবে সেটা আইন। এখন রাষ্ট্রপতি আটকেও দিতে পারে, কিছু কিছু বিল থাকে রাষ্ট্রপতির ক্ষমতা আছে আটকে দেওয়ার, সেটা পরে আসবো, এখন আসবো না। তো প্রসেস হচ্ছে এইটা, রাষ্ট্রপতি যেই সই দিল সেটা হয়ে গেল আইন। এইটি হচ্ছে ল মেকিং প্রসেস, এটাও নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। পার্লামেন্টারি সিস্টেম, রুল অফ ল, ল মেকিং প্রসেস, এটা পুরোটাই ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এই সব জিনিসগুলো ব্রিটেন থেকেই নেওয়া হয়েছে। তো এই আরও অন্যান্য দেশ থেকে অনেক নেওয়া হয়েছে, জটিল হয়ে যাবে, আমি একদিনে সব করব না, একদিনে সব করাবো না। আমি এইটুকুই এখানে বলবো যে এই সব জিনিসগুলো এখানে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, একটু মনে রাখতে হবে, কারণ সেই সময় ব্রিটেনেরই শাসনে ছিল ভারতবর্ষ, এবং ব্রিটেন পার্লামেন্টারি সিস্টেমটা পুরো উদ্ভাবন করেছেই ব্রিটেন। এবং এই আইনের শাসন, রুল অফ ল, এটাও পাবো আমরা, বা ল মেকিং প্রসেস, এটাও আমরা বারবার পাবো। তো এই হচ্ছে আমাদের সংবিধানের মূল বিষয়টা। এবং পার্লামেন্ট বিষয়টা আমাদের বুঝতে হবে। পার্লামেন্ট অর্থাৎ আমরা যেটা সংসদ বলি, যেটা সংসদ বা পার্লামেন্ট, এই বিষয়টাও গুরুত্বপূর্ণ। এখানে আমাদের এটা বুঝতে হবে যে পার্লামেন্টের এই যে লোকসভা এবং রাজ্যসভা, এই জিনিসটা আসবো, আমি ডিটেলসে আসবো, কারা কোথা থেকে যান বা কীভাবে। শুধু আমাদের এটুকু মনে রাখতে হবে, লোকসভা হচ্ছে লোয়ার হাউস আর রাজ্যসভা হচ্ছে আপার হাউস। লোয়ার হাউস আর আপার হাউস এই দুটো রয়েছে। আর রাষ্ট্রপতিও পার্লামেন্টের একটা অংশ, পার্লামেন্টের মধ্যে লোকসভাও থাকে, রাজ্যসভাও থাকে, আবার রাষ্ট্রপতিও পার্লামেন্টের একটা অংশ। যেহেতু রাষ্ট্রপতি সই না দিলে কোনো কিছু আইন হচ্ছে না, সুতরাং রাষ্ট্রপতি অবিচ্ছেদ্য অংশ পার্লামেন্টের। তো এই যে মূল সিস্টেম আমরা আরও জানবো, এই অনুচ্ছেদগুলো জানতে হবে, কিছু কিছু আর্টিকেল জানতে হবে। এই যে 395টা ধারা ছিল, 395টা ধারা ছিল, এটা এখন প্রায় 450টার কাছে চলে গেছে ধারা সংখ্যা। সব ধারা পড়ার প্রয়োজন নেই, কিন্তু বিশেষত আমাদের কি কি মৌলিক অধিকার আছে এগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন, যে আমরা কি কি অধিকার আছে। অবশ্যই সংবিধান অনেক নিচু ক্লাস থেকে যোগ করা উচিত, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা ছোট থেকে এগুলো পড়ানো হয় না আমাদের। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম, এবং আমরা অনেক কিছু জানতে পারবো, বাস্তবের সাথে রিলেট করতে পারবো, অনেক কিছু আমরা একেবারে বাস্তব যে ঘটনাগুলো ঘটে প্রতিদিন নিউজ পেপারে বা অন্যান্য সমস্ত জায়গাতে আমরা যে সিস্টেমটা দেখি, সেই সিস্টেমটা সম্পর্কেই আমরা অনেকেই জানি না, বা এই কনস্টিটিউশন, এই সংবিধান বা কী বলা আছে সংবিধানে, বা আমাদের যেটা পলিটি বলি, অর্থাৎ আমাদের শাসন ব্যবস্থা কীভাবে চলে, পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, এটা আমাদের অবশ্যই প্রত্যেকের জানা প্রয়োজন। কোনো পরীক্ষাতে থাক না থাক, প্রত্যেকের ন্যূনতম অন্তত জানা প্রয়োজন, এটা আছে। সুতরাং এইগুলো আমাদের এভাবে জানতে হবে। এবার আমি চলে যাব, কিছু প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারো। যে কোনো প্রশ্ন সংবিধান থেকে। কোনো বিল আপার হাউসে পাস না হলে নিশ্চয়ই লোয়ার হাউসে আসবে। হ্যাঁ, অবশ্যই পাস যদি কোথাও না হয়, অনেক প্রসেস আছে, যদি পাস না হয়, ধরা যাক একটা হাউসে পাস হলো না, তখন আটকে থাকলে জয়েন্ট সিটিং বলা হয়। জয়েন্ট সিটিং, একসাথে বসে লোকসভা রাজ্যসভার সব মেম্বারদের একসাথে নিয়ে বসা হলো, ঠিক আছে, দিয়ে সেখানে ভোটাভুটি হলো, এরকম একটা প্রসেসও আছে। সেখানেও যদি ল্যাপস হয়ে যায় তাহলে আর কিছু করার নেই, ঠিক আছে। ধরা যাক একটা হাউসে পাস হয়েছে, একটা হাউসে পাস হয়নি,
তখন এই জিনিসটা করা হয়ে থাকে। ঠিক আছে, ধরা যাক ওরকম রাজ্যসভাতে পাশ হলো না, আবার অন্য লোকসভাতে সেটা পাশ হয়ে গেল, বা কোনো একটা জায়গায় পাশ হওয়ার পর অন্য জায়গাতে হলো না, তো এরকমভাবে তখন জয়েন্ট সিটিং করানো হয়। সব বিলে আবার জয়েন্ট সিটিং হয় না, কিছু কিছু বিলে হয়। তো জয়েন্ট সিটিং করে তখন সেটাকে পাশ করানোর চেষ্টা করা হয়। যদি দেখা যায় জয়েন্ট সিটিংয়েও সেটা পাশ হলো না, অধিকাংশ লোক সেটার বিরুদ্ধে, তাহলে সেটা ল্যাপস হয়ে যায়। ঠিক আছে, আবার বিল অনেক সময় কিছু কিছু বিল পড়েও থাকে, একটা জায়গায় পাশ হলো, পড়ে আছে, পড়ে থেকেও অনেক সময় ল্যাপস হয়, নানা রকম সিস্টেম আছে। মূল বিষয়টা হচ্ছে কোনো সরকার যখন উদ্যোগী হয় সেটা পাশ করানোর, তখন সেটা পাশ করানো সহজ হয়ে যায়। কিন্তু যখন কোনো প্রাইভেট মেম্বার অর্থাৎ মন্ত্রী নন, তিনি অন্য দলের অন্য একজন ব্যক্তি, তিনিও উত্থাপন করতে পারেন, যেটাকে আমরা প্রাইভেট মেম্বার বিল বলি। তখন তিনি এটা উত্থাপন করলেন, এবং সেখানে কি হয়, রাষ্ট্রপতি সাধারণত সই করতে পারে না, এরকমও হয়। রাষ্ট্রপতি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি সই করলেন না, এরকমও হয়। পাস তো হয়ে যেতেই পারে, পাস না হলে জয়েন্ট সিটিং হবে, জয়েন্ট সিটিং হওয়ার পর ধরা যায় পাস হলো, গিয়ে রাষ্ট্রপতির কাছে গেল, রাষ্ট্রপতি সেখানে সই নাও দিতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে দিতে বাধ্য থাকেন, আবার কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতি সই না দিতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতি ফিরিয়ে দিতে পারেন যে তোমরা আবার পুনর্বিবেচনা করে দেখো, আবার কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতি জাস্ট ফেলে রাখতে পারেন, ভেটো বলা হয়। এগুলো একদিনে আসবে না, আমি আস্তে আস্তে আসবো এগুলো, কিন্তু মোট প্রসেস হচ্ছে এইটা। ওকে, আর কি জানার আছে? স্যার, যদি বলা হয় যে ভারতীয় সংবিধানটা কোন দেশের অনুকরণে লেখা হয়েছিল, তাহলে আমি কি বলবো? এটা তো পার্টিকুলার একটা দেশের অনুকরণে লেখা হয়নি, এটা মূল যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, বা যেটাকে আমরা বলি ভারত শাসন আইন। এইখান থেকে সবচেয়ে বেশি জিনিস নেওয়া হয়েছিল, সব দেশ থেকে কপি করা হয়েছে। আমি ব্রিটেনটা বললাম, আমেরিকা আছে, ফ্রান্স আছে, আয়ারল্যান্ড আছে, দক্ষিণ আমেরিকা আছে, দক্ষিণ আফ্রিকা আছে, জাপান আছে, জার্মানি আছে, সব দেশ থেকে কপি করা হয়েছিল কিছু না কিছু। তো সুতরাং কোনো একটা দেশের অনুকরণে লেখা হয়নি। তবে যদি সবচেয়ে বেশি কোন জায়গা থেকে নেওয়া হয়েছিল, সেটা হয়েছিল 1935-এর ভারত শাসন আইন। সুতরাং ওই প্রশ্নটাই আসে না যে কোন দেশ থেকে কপি করা হয়েছিল, কোনো একটা দেশ থেকে তো নয়ই, এবং সবচেয়ে বেশি হয়েছিল এটা থেকে। ওকে ওকে স্যার। হ্যাঁ, আর কি প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন, যে কোনো এনি টাইপ, যা মনে আসছে, যে কোনো কৌতূহল, যত বেশি কৌতূহল থাকবে তত তাড়াতাড়ি এগুলো শেখাটা সম্ভব হবে, কারণ অনেকের কাছেই বিষয়টা নতুন। এবং এইভাবে আমাদের সংবিধানটা তৈরি হয়েছিল। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন থাকেই, এরপরে আরও অনেক অধ্যায় আছে, কিন্তু এই যে প্রথম অধ্যায়টা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং এই যে অনেক ইনফরমেশান এখানে জানতে হয়, এই কোন কমিটিতে কতজন সদস্য ছিলেন, কোন কমিটির প্রধান কে ছিলেন, তারপরে গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল, প্রিন্সেপ স্টেট থেকে কজন এসেছিলেন, কবে এটা হয়েছিল, ফার্স্ট মিটিং কোথায় হলো, এই সব জিনিসগুলো প্রথম অধ্যায়ের অনেক ইনফরমেশান আছে যেগুলো মনে রাখতে হয়। স্যার, স্টিয়ারিং কমিটির কাজ কি? স্টিয়ারিং কমিটি যেমন গাড়ি চালানোর ক্ষেত্রে স্টিয়ারিং ধরে গাড়ি চালানো হয়, সেটাই মূল বিষয়, এখানেও তাই। স্টিয়ারিং কমিটি তারা হালটা ধরে থাকবে, তারা চালাবে, তারা চালনা করবে, তাদের মূল কাজ হবে দায়িত্বগুলো বন্টন করা, এক একজনকে দিয়ে পুরো বিষয়টাকে চালিয়ে নিয়ে যাওয়া, প্রসেসিংটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে স্টিয়ারিং কমিটি। ওকে, স্টিয়ারিং কমিটির প্রধান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্টিয়ারিং কমিটি যেটা বলছেন, স্টিয়ারিং কমিটির প্রধান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ যিনি কিনা আমাদের গণপরিষদের প্রেসিডেন্ট, তিনিই ছিলেন স্টিয়ারিং কমিটির প্রধান। ওকে, তো মোট এরকম 13টা কমিটি ছিল, এটাও মনে রাখতে হবে। মোট 13টা কমিটি, 13টা আলাদা আলাদা কমিটি ছিল। ওকে, এবং এখানে আরেকটা ইনফরমেশন অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যিনি সংবিধানের উপদেষ্টা, সংবিধানে বললে ভুল হবে, সংবিধান সভার উপদেষ্টা, সেটা হচ্ছে বি.এন. রাও, আমাদের সংবিধান সভার উপদেষ্টা, অর্থাৎ উনি কিনা উপদেশ দেবেন
বিভিন্ন বিষয়ে উপদেশ দেবেন, তদারকি করবেন, এরকম একটা বিষয়। বি.এন. রাও। আর প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ভাইস প্রেসিডেন্ট ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি। ভাইস প্রেসিডেন্টটাও মনে রাখতে হবে, হরেন্দ্র কুমার মুখার্জি ছিলেন সংবিধান সভার ভাইস প্রেসিডেন্ট। ওকে, তো এরা সকলে মিলে সংবিধানটা তৈরি করলেন এবং সংবিধানটা আনলেন, একটা বিরাট বিস্তৃত বিষয়। এবার এই সংবিধানটা কি এখনও চলছে? এতে যা আছে লেখা ছিল তাই কি আছে? না, এগুলো পাল্টানো হয়েছে। ওই যে অ্যামেন্ডমেন্ট, পরিবর্তন, সংবিধান পরিবর্তন করার সময়ের সাথে সাথে সংবিধান প্রয়োজন আছে পরিবর্তন করার, কারণ সেই সময়কার যা নিয়ম নীতি বা সেই সময়কার যা তৎকালীন সমাজ, সেই তৎকালীন অর্থনীতি, তৎকালীন রাজনীতি আর এখনকার সমাজ, এখনকার অর্থনীতি, এখনকার রাজনীতি অনেক পরিবর্তন হয়ে গেছে। সুতরাং সংবিধান পরিবর্তনেরও প্রয়োজন আছে। এই কারণে এই সংবিধান বহু জায়গাতে বহু কিছু পরিবর্তন হয়েছে, যেটাকে আমরা বলি অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট, সংবিধান পরিবর্তন, যেটা বলছিলাম একটু আগে, 370 ধারাকে বাদ দেওয়া হয়েছে সংবিধান থেকে, জম্মু কাশ্মীরকে ভারতের অখণ্ড অংশ করে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে একটা অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর বা আমাদের যে সংবিধান পরিবর্তন বা সংবিধান প্রতিবিধান সেই পদ্ধতি। এরকমভাবে সংবিধান পাল্টাতে পাল্টাতে অনেক কিছু পাল্টেছে, অনেক কিছু অ্যাড হয়েছে, অনেক কিছু বাদও গেছে। ওকে, তো এই জিনিসগুলো হয়েছে এবং এই অ্যামেন্ডমেন্টও আমাদের জানতে হবে কোথায় কোথায় মূল জায়গাতে আমাদের কিছু কিছু পাল্টানো হয়েছিল, কিছু কিছু চেঞ্জ করা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো আমাদের আসবে। এবং আবারও বলছি, জিনিসটা অসম্ভব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এটা আমাদের ছোট থেকেই পড়ানো উচিত ছিল, সেটা ছিল না দুর্ভাগ্যবশত। এখানে কিন্তু আমরা সেই জানার সুযোগটা পাবো। এটাকে জানার সুযোগ হিসেবে নিতে হবে যে আমরা এত কিছু জানতে পাচ্ছি, আমাদের দেশের সিস্টেমটা, আমাদের দেশ কীভাবে চলে সেটা আমরা এখানে জানতে পাচ্ছি, আমরা পলিটিতে জানতে পাচ্ছি আমাদের দেশ কীভাবে চলে। সুতরাং এটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ইনফরমেশান একটু মনে রাখতে হবে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমরা সিস্টেমটা সম্পর্কে আমাদের যদি কৌতূহল থাকে তাহলে আমরা খুব সহজে, খুব তাড়াতাড়ি আমরা এগুলো শিখতে পারবো বা মনে রাখতে পারবো। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, আর কিছু প্রশ্ন আছে? স্যার, ভাইস প্রেসিডেন্টের নাম কি বলেন? হরেন্দ্র কুমার মুখার্জি বা হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। স্যার, ড্রাফটিং কমিটি কত সালে গঠিত হয়েছে? ড্রাফটিং কমিটি কত সালে গঠিত হয়েছে? ড্রাফটিং কমিটি ওই মানে পরের বছর তৈরি হয়েছিল, এটা মানে একটু পরে তৈরি হয়েছিল। ফাইনালি ওটা হচ্ছে পরের বছর, মানে 1947-এ। স্যার, আগস্ট প্রস্তাবটা কি? আগস্ট প্রস্তাব আগস্ট অফার তো হিস্ট্রির বিষয়। আগস্ট প্রস্তাবের সাথে এর কোনো সম্পর্ক এখানে কিছু নেই। এখানে পুরোপুরি পলিটি সাথে রিলেটেড যে হিস্ট্রিটা আমি সেটা বললাম। আগস্ট প্রস্তাব, লিলিতগো প্রস্তাব, এর সাথে এর কোনো সম্পর্কই নেই। একমাত্র ক্যাবিনেট মিশনের সাথে সম্পর্ক ছিল, সেই কারণে আমি ক্যাবিনেট মিশনটা বললাম। এবং ওই যে সাইমন কমিশন এসেছিল এবং সেখানে একটা অপমান করা হলো যে ভারতীয়রা পারে না, সেখান থেকে নেহেরু রিপোর্ট এবং তারপরে এম.এন. রায় বললেন যে আমাদের সংবিধান প্রয়োজন, এবং তারপরে জাতীয় কংগ্রেস প্রস্তাব দিল 1935-এ যে আমাদের সংবিধান প্রয়োজন। একেবারে সেটা আসছে 1946-এ ক্যাবিনেট মিশন হিসেবে আসছে। ওকে, আগস্ট প্রস্তাব বা লিন্দিতগো প্রস্তাব বা সিমলা বৈঠক, হেন তেন যাবতীয় যা হিস্ট্রি শেষের দিককার পলিটিক্যাল বিষয় রয়েছে, হিস্টোরিক্যাল বিষয়গুলো আমরা ফ্রিডম স্ট্রাগলে জানবো। এখানে আমরা শুধুমাত্র পলিটির সাথে রিলেটেড যে হিস্ট্রি সেটা জানছি। ওকে, তো এই হচ্ছে বিষয়। পলিটি সম্পর্কে আর কি জানার আছে? স্যার, সংবিধানে ভাষা কতগুলো ছিল প্রথমে? সংবিধানে ভাষা ছিল 14টা, সংবিধান স্বীকৃত ভাষা। আমরা যেটা টাকার পিছনে দেখি, সংবিধান যখন এলো তখন প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল 14টা, এখন হয়ে গেছে 22টা। অর্থাৎ সংবিধান স্বীকৃত ভাষা আমাদের ভারতবর্ষে অজস্র কয়েক হাজার ভাষা রয়েছে। তো সেখানে সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে বর্তমানে 22টা। লাস্ট 2003-এ 93rd অ্যামেন্ডমেন্ট হয়, 93তম সংশোধনী হয়, সেখানে এরকম 22টা 4টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছিল। সাঁওতালি, মৈথিলি, বোড়ো আর ডোগরি, এই 4টে ভাষা অ্যাড হচ্ছে এবং হয়ে যাচ্ছে টোটাল। বর্তমানে এখন যদি প্রশ্ন করা হয় কতগুলো ভাষা আমাদের সংবিধানে স্বীকৃতি রয়েছে, সেটা হচ্ছে 22টা ভাষা। কিন্তু সংবিধান যখন প্রথমে আসে সেটা ছিল 14টা। এরপর অ্যামেন্ডমেন্ট করে করে এগুলোকে অ্যাড করা হয়েছে, এগুলোকে যোগ করা হয়েছে। ওকে, এগুলো আমি আসবো প্রত্যেকটা অধ্যায় যখন পড়াবো তখন এগুলো আস্তে আস্তে আসবে, বা এই সমস্ত প্রশ্ন নানান রকম যেগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় সেই প্রশ্নগুলো আমি প্রত্যেকটা অধ্যায়তেই আসবো। এই অধ্যায়তেও যা প্রশ্ন আছে সেগুলো আমি ওই পেড গ্রুপ যেখানে রয়েছে আমি সেখানে সমস্ত শেয়ার করে দেবো, পিডিএফগুলো গ্রুপে শেয়ার করে দেবো।
ক্লাসটা আমি এখানে করাচ্ছি, কিন্তু ওগুলো সমস্ত শেয়ার করে দেবো। আর এই যে প্রশ্নগুলো যেগুলো পরীক্ষাতে আসে বা যেগুলো এই যে কবে কী ছিল বা কোথায় কী, সেগুলো ওখানে আসবে। আমি জিজ্ঞাসা করছি এই যে সংবিধান বা আমাদের পলিটিক্যাল সিস্টেম, এই সম্পর্কে কিছু কৌতূহল, যেহেতু আমি আজকে একেবারেই ক্লাসটা করাচ্ছি যারা নতুন, যারা একদমই পলিটি সম্পর্কে কোনো ধারণা নেই, সেই সংক্রান্ত বিষয়ে যদি কিছু জানার থাকে সেটা আমি জিজ্ঞাসা করতে বলছি। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন তো পরীক্ষাতে থাকবেই, সেগুলো তো আমি প্রত্যেকটা ক্লাসে করাবো। ওকে, ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমি এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।